দিল্লির সেই সন্ধ্যাটা স্বাভাবিকের মতোই হৈহল্লা এবং ঝলমলে আলোয় পরিপূর্ণ ছিল। কিন্তু সিংহ টাওয়ারের ৪০ তলায় যে নীরবতা ছড়িয়েছিল তা যেন একটা আসন্ন ঝড়ের আশঙ্কা জাগিয়ে তুলছিল। রাজধানীর সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী কোটিপতি বিজয় সিংহ নিজের বিলাসবহুল কক্ষের কাঁচের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে নিচের পিঁপড়ের মতো দৌড়াতে থাকা যানবাহনের লাইনগুলো পর্যবেক্ষণ করছিলেন। তার হাতে এক গ্লাস হুইস্কি ছিল, কিন্তু গলাটা শুকিয়ে শক্ত হয়ে উঠেছিল। বিজয় সিংহ এমন একটা নাম যার সামনে বড় বড় রাজনীতিবিদ এবং ব্যবসাপতিরা মাথা ঝুঁকিয়ে দিতেন। মাত্র ৩৫ বছর বয়সেই তিনি এমন একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন যা গড়ে তুলতে মানুষের কয়েকটা প্রজন্ম লেগে যায়। দৃঢ় দেহ, ব্যয়বহুল ইটালিয়ান পোশাক আর চোখে সেই আত্মপ্রত্যয় যা যে কোনো ব্যক্তিকে কেনার ক্ষমতা রাখত। কিন্তু আজ সেই কাঁচে নিজের প্রতিবিম্ব দেখে তাকে একটা পরাজিত ব্যক্তির মতো মনে হচ্ছিল। দরজায় টোকা পড়ল। স্যার। তার আইনজীবী মিস্টার খুরানার কণ্ঠে একটা অদ্ভুত ভয় মিশেছিল। বিজয় পেছনে ঘুরে চাইলেন না। বলো খুরানা। স্যার, ইডি এবং সিবিআইয়ের অভিযান কাল সকাল ৬টায় হতে যাচ্ছে। আমাদের কাছে নির্ভরযোগ্য সংবাদ আছে। আপনার অংশীদার সমস্ত জালিয়াতি আপনার নামে করে দিয়েছে। প্রমাণ এতটা শক্তিশালী যে স্যার কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড নিশ্চিত, এবং আপনার সমস্ত সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আটকে দেওয়া হবে। বিজয়ের কপালে কোনো উদ্বেগের চিহ্ন দেখা গেল না। তিনি জানতেন এটাই ঘটতে চলেছে। তিনি প্রশ্ন করলেন, আর নীলিমা? খুরানা নীরব হয়ে গেলেন। তারপর ধীর গতিতে বললেন, স্যার, যেহেতু নীলিমা ম্যাম আপনার আইনি স্ত্রী এবং কোম্পানিতে ছদ্মবেশী পরিচালকও, তাই তদন্তের তাপ তার ওপরও পড়বে। তার চিত্রকলা প্রদর্শনী, তার এনজিও, তার প্রতিষ্ঠা সব মাটিতে মিশে যাবে। মিডিয়া তাকে ছাড়বে না। বিজয়ের হাতের গ্লাসটা যেমনটি ছিল তেমনই রইল। নীলিমা, তার স্ত্রী, তার জীবন, একটা অনাথ আশ্রমে বেড়ে ওঠা সেই সরল মেয়েটি যাকে বিজয় নিজের জগতের রানী করে তুলেছিলেন। নীলিমার সম্পদের প্রতি আগ্রহ ছিল না, তার ভালোবাসা ছিল সম্মান এবং শিল্পের প্রতি। বিজয় জানতেন কাল সকালে যদি তিনি ধরা পড়েন তাহলে খবরের শিরোনাম হবে কোটিপতি বিজয় সিংহ এবং তার স্ত্রীর দুর্নীতি। নীলিমার সেই সরলতা কারাগারের লোহার গড়াদের পিছনে শেষ হয়ে যাবে। সমাধান? বিজয় জিজ্ঞাসা করলেন। খুরানা মাথা নিচু করে বললেন, একটাই রাস্তা আছে স্যার। যদি আজ রাতে অর্থাৎ অভিযান পড়ার আগে আপনারা নীলিমা ম্যামের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং আপনি প্রমাণ করে দেন যে আপনারা গত ৬ মাস ধরে আলাদা থাকছেন এবং কোম্পানির সাথে তার কোনো যোগাযোগ নেই, তাহলেই তিনি রক্ষা পেতে পারেন। আমি কাগজপত্র প্রস্তুত করে নিয়ে এসেছি। কিন্তু স্যার, নীলিমা ম্যাম কখনোই স্বাক্ষর করবেন না। তিনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন। তিনি আপনার সাথে কারাগারে যেতেও প্রস্তুত হবেন, কিন্তু আপনাকে ছাড়বেন না। বিজয় হাসলেন, একটা যন্ত্রণাময় হাসি। আমি জানি খুরানা, ও স্বাক্ষর করবে না যদি আমি বিজয় হয়ে অনুরোধ করি। কিন্তু যদি আমি শয়তানের ছদ্মবেশ ধারণ করি? বিজয় টেবিল থেকে কাগজগুলো তুলে নিলেন। গাড়ি বার করো, বাড়ি যেতে হবে। ভোজনকক্ষের টেবিল মোমবাতির আলোয় সজ্জিত ছিল। নীলিমা আজ বিজয়ের পছন্দের পাঞ্জাবি পোলাও আর মুর্গ মাসাল্লা রান্না করেছিলেন। তিনি বারবার ঘড়ির দিকে চাইছিলেন। আজ তাঁদের বিবাহের ৩য় বার্ষিকী ছিল। বিজয় ভিতরে প্রবেশ করতেই নীলিমা ছুটে তার কাছে গেলেন। বিজয়, তুমি এসে পড়েছ? আমি কখন থেকে? বিজয় তাকে আলিঙ্গন করলেন না। তিনি সরাসরি বারের দিকে গিয়ে বোতল খুললেন। নীলিমা থমকে গেলেন। বিজয়, কি ঘটেছে? তুমি ভালো আছো তো? বিজয় একটা বড় চুমুক দিয়ে নীলিমার দিকে চাইলেন। তার চোখে সেই ভালোবাসা ছিল না যা সকাল অবধি ছিল। সেখানে এখন একটা ঠান্ডা অপরিচিত ভাব ছিল। তিনি অভিনয় শুরু করলেন, সেই অভিনয় যা তার নিজের আত্মাকে ছিন্ন ভিন্ন করছিল। উদযাপন? বিজয় তাচ্ছিল্যের সাথে টেবিলের দিকে চাইলেন। এই মধ্যবিত্ত খাবার? পোলাও? সত্যিই নীলিমা? নীলিমার মনে হলো তিনি ভুল শুনছেন। বিজয়, এটা তো তোমার পছন্দ, তাই না? আমার পছন্দ? বিজয় হো হো করে হাসলেন। সেই হাসি সারা হলে প্রতিধ্বনিত হল। নীলিমা, মানুষের পছন্দ তাদের মর্যাদার সাথে পরিবর্তিত হয়। যখন আমি সংগ্রাম করছিলাম তখন এসব ঠিক ছিল, কিন্তু এখন? চলো যা। নীলিমার চোখে জল এসে গেল। তুমি এসব কি বলছো? আজ আমাদের বিবাহবার্ষিকী। বিজয় তার খুব কাছে এলেন। এটাই তো সমস্যা নীলিমা। ৩ বছর ধরে আমি তোমাকে আমার স্তরে তোলার চেষ্টা করেছি। তোমাকে সাজাতে শিখিয়েছি, জামাকাপড় পরা শিখিয়েছি, উচ্চ সমাজে মেলামেশা শিখিয়েছি। কিন্তু তুমি আজও সেই অনাথাশ্রমের ভীতু মেয়েটিই রয়ে গেলে। তোমার মধ্যে সেই শ্রেণীটা নেই। নীলিমার বুক ধক করে উঠল। বিজয় কখনো তার সাথে এভাবে কথা বলেননি।
বিজয়, তুমি নেশায় আছো। নেশায় নয়, সচেতনতায় আছি। বিজয় চিৎকার করে পাশে রাখা ফুলদানিটা মেঝেতে আছড়ে ফেললেন। কাঁচের টুকরোগুলো ঠিক সেভাবেই ছড়িয়ে পড়ল যেভাবে নীলিমার মন ভেঙে গিয়েছিল। আমি ক্লান্ত নীলিমা, তোমার এই সরলতা আর ভালোবাসার নাটক দেখে আমি ক্লান্ত। আমার একজন শক্তিশালী নারী দরকার, যে আমার ব্যবসায়িক সাম্রাজ্য বুঝতে পারবে, সারাদিন ক্যানভাসে রং মাখবে না। তুমি এখন আমার কাছে বোঝা মাত্র। বিজয় পকেট থেকে বিবাহ বিচ্ছেদের কাগজ বের করে টেবিলের ওপর ছুঁড়ে ফেললেন। এই নাও, স্বাক্ষর করো আর আমার জীবন থেকে বিদায় নাও। ভরণপোষণ হিসেবে তুমি 10 কোটি টাকা পাবে, ওটা তোমার যোগ্যতার চেয়ে অনেক বেশি। নীলিমা স্তব্ধ হয়ে গেলেন। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। বিজয়, তুমি আমাকে কিনছ? সবকিছুরই একটা মূল্য থাকে প্রিয়তমা। বিজয় নিষ্ঠুরভাবে বললেন, যদিও ভিতরে তার বুক ফেটে যাচ্ছিল। তিনি মনে মনে চিৎকার করছিলেন, চলে যাও নীলিমা, আমাকে ছেড়ে দাও, আমাকে ঘৃণা করো যাতে তুমি বাঁচতে পারো। নীলিমা কাঁপতে কাঁপতে কাগজটা তুললেন। তার চোখের জল কাগজে গিয়ে পড়ছিল। বিজয়, আমার চোখের দিকে চাও। সত্যি কি আমাদের ভালোবাসা মিথ্যে ছিল? বিজয় নিজের মুষ্টি এতটা জোরে চেপে ধরলেন যে নখ হাতের তালুর ভিতরে ঢুকে গেল। তিনি নীলিমার চোখের দিকে চেয়ে জীবনের সবচেয়ে বড় মিথ্যেটি বললেন। হ্যাঁ নীলিমা, ওটা একটা ভুল ছিল, এক ধনীর শখ। এখন সেই শখ পূরণ হয়ে গেছে। স্বাক্ষর করো, না হলে আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেব। নীলিমা এক মুহূর্ত তার দিকে চাইলেন। সেই দৃষ্টিতে এখন যন্ত্রণার পরিবর্তে ঘৃণা জায়গা করে নিল, একজন স্বাভিমানী নারীর ঘৃণা। তিনি কলম তুলে এক শব্দ না বলে স্বাক্ষর করে দিলেন। রাখো তোমার টাকা। নীলিমা চেকটা ছিঁড়ে বিজয়ের মুখে ছুঁড়ে মারলেন। আমার তোমার 10 কোটি টাকা চাই না। বিজয় সিংহ, আজ তুমি শুধু একজন স্ত্রীকে হারালে না, তুমি সেই মানুষটিকেও হারালে যে শুধু তোমাকেই ভালোবাসত। নীলিমা শুধু গায়ে পড়া পোশাকে সেখান থেকে বেরিয়ে গেলেন। তিনি একবারও পিছনে ফিরে চাইলেন না। প্রধান দরজা বন্ধ হতেই বিজয় সিংহ নামের সেই পাথর হৃদয়ের মানুষটি হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লেন। তিনি শিশুর মতো ডুকরে কাঁদতে শুরু করলেন। তিনি মেঝের ওপর পড়ে থাকা নীলিমার চোখের জলের চিহ্নতে চুমু খেলেন। আমাকে ক্ষমা করে দিও নীলিমা, আমি তোমাকে আমার ধ্বংসের আগুনে পুড়তে দিতে পারতাম না। তুমি ভালো থেকো, চাই আমাকে ঘৃণাই করো। পরের দিন সকাল 6টায় পুলিশ এলো। বিজয় সিংহকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হলো। মিডিয়া প্রচার করল, স্ত্রী আগেই সঙ্গত্যাগ করেছিলেন, বিজয় সিংহের আসল রূপ প্রকাশ হয়েছে। নীলিমা নিরাপদ ছিলেন, বিজয়ের পরিকল্পনা সফল হয়েছিল, কিন্তু তার পৃথিবী উজাড় হয়ে গিয়েছিল। 5 বছর কেটে গেল। সময় কারো জন্য অপেক্ষা করে না। বিজয় সিংহ 5 বছর কারাগারে থাকার পর ভালো ব্যবহারের জন্য তাড়াতাড়ি মুক্তি পেলেন। কিন্তু এখন তিনি আর কোটিপতি বিজয় ছিলেন না। তার সমস্ত সম্পত্তি জব্দ হয়ে গিয়েছিল। তার যে বন্ধুরা একসময় তার পার্টির গৌরব বাড়াত, তারা এখন তার ফোনও তুলত না। বিজয় এখন দিল্লির একটা স্লামে থাকতেন। দিনে তিনি একটা গ্যারেজে মেকানিকের কাজ করতেন আর রাতে ট্যাক্সি চালাতেন। তার চুল অর্ধেক সাদা হয়ে গিয়েছিল, মুখে রেখা এবং চোখে একটা গভীর শূন্যতা। তিনি সচেতনভাবে নিজের পরিচয় গোপন করে ফেলেছিলেন। অন্যদিকে নীলিমা এখন নীলিমা রাও। তিনি নিজের উপাধি পরিবর্তন করে ফেলেছিলেন। তিনি দেশের সবথেকে বড় ইন্টেরিয়র ডিজাইনার এবং আর্ট কিউরেটর হয়ে উঠেছিলেন। তার ঘৃণা তাকে এতটা কঠোর ও সফল করে তুলেছিল যে তিনি আর আবেগে ভেসে যেতেন না। তিনি জানতেন না বিজয় তার জন্য কি করেছিলেন। তার শুধু এটুকুই মনে ছিল যে বিজয় তাকে ছোট করেছিলেন। একদিন রাজধানীর সবচেয়ে ব্যয়বহুল ওবেরয় হোটেলে একটা বিশাল নিলাম এবং দাতব্য অনুষ্ঠান ছিল। শহরের সব ধনী ব্যক্তি সেখানে উপস্থিত হওয়া কথা। নীলিমা সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ভাগ্যের লীলা দেখুন, বিজয় সেই রাতে ওই হোটেলেই পার্কিংয়ের জন্য অতিরিক্ত চালক হিসেবে দিনমজুরিতে কাজ করছিলেন। তার টাকার খুব প্রয়োজন ছিল, কারণ স্লামের এক প্রতিবেশীর মেয়ে অসুস্থ ছিল, আর বিজয় তার চিকিৎসার খরচ বহন করছিলেন। রাত 9টা বাজছিল। বিলাসবহুল গাড়ির ভিড় জমে গিয়েছিল। বিজয় একটা BMW পার্ক করে ফিরছিলেন, তখনই তিনি দেখলেন লাল কার্পেটের ওপর ক্যামেরার ফ্ল্যাশের মাঝে নীলিমা নামছেন। তিনি আগের চেয়েও বেশি সুন্দরী লাগছিলেন, কিন্তু তার চোখে সেই সরলতা ছিল না। সেখানে ছিল আত্মপ্রত্যয় আর কিছুটা তিক্ততা। বিজয় একটা স্তম্ভের পিছনে লুকিয়ে পড়লেন। তার বুক ধরাস ধরাস করতে লাগল। তুমি সুখিত নীলিমা? তুমি অনেক উঁচুতে পৌঁছে গেছ। আমার বলিদান ব্যর্থ হয়নি, তিনি মনে মনে চিন্তা করলেন। তখনই হোটেলের ম্যানেজার বিজয়কে দেখে ফেলল। এই রামু। বিজয় নিজের নাম রামু বলেছিলেন। ওখানে কি করছিস? VIP অতিথিয়া আসছে,
জলে ট্রে তুল আর ভিতরে পরিবেশন কর। একজন ওয়েটার কম পড়ছে। না স্যার, আমি ওয়েটার নই, আমি চালক। চুপ, দ্বিগুণ টাকা পাবি। ভিতরে যা আর নজর নিচে রাখবি। বাধ্যতা মানুষকে কি না করিয়ে ছাড়ে। যে বিজয় সিংহের ইশারায় একসময় 5 তারকা হোটেল খালি হয়ে যেত, আজ সেই বিজয় সাদা পোশাক পরে হাতে জলের ট্রে নিয়ে হলরুমে দাঁড়িয়েছিলেন। নিলাম শুরু হলো। নীলিমা মঞ্চে ছিলেন। তিনি নিজের একটা চিত্রকর্ম নিলাম করছিলেন। এই চিত্রকর্মের নাম হল প্রতারণা। নীলিমা মাইক্রোফোনে বললেন। তার গলা সারা হলে প্রতিধ্বনিত হল। পিছনে দাঁড়িয়ে থাকা বিজয় শিউরে উঠলেন। এই চিত্রকর্ম এমন একজন ব্যক্তির কথা স্মরণ করায় যে বাইরে থেকে শুনেছিল কিন্তু ভিতর থেকে পিতল। ডাক 50 লাখ থেকে শুরু হচ্ছে। লোকেরা ডাক দিচ্ছিল 60 লাখ, 70 লাখ, 1 কোটি। বিজয় নিজের ট্রেন নিয়ে ভিড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। চেষ্টা করছিলেন যাতে নীলিমার দৃষ্টি তার ওপর না পড়ে। কিন্তু লোকে বলে দৃষ্টি সেখানেই যায় যেখানে হৃদয়ের আকর্ষণ থাকে। ভিড়ের মাঝে এক নতজানু ওয়েটারের ওপর নীলিমার চোখ পড়ল। চেনা চেনা মনে হলো, সেই কাঁধ, সেই দাঁড়ানোর ভঙ্গিমা। নীলিমার বক্তৃতা এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি ভালো করে দেখলেন। সেই ওয়েটার ঘুরে চাইল। বিজয় আর নীলিমার দৃষ্টি মিলিত হল। 5 বছরের সেই দূরত্ব এক নিমিষে মুছে গেল। বিজয়ের হাত কেঁপে উঠল। ট্রেটা হাত থেকে পড়ে গিয়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। সারা হলরুম স্তব্ধ হয়ে গেল। সবাই সেই বোকা ওয়েটারটার দিকে চাইতে লাগল যে এত দামি পার্টিতে বিঘ্ন ঘটিয়েছে। ম্যানেজার ছুটে এসে বিজয়কে ধাক্কা দিল। অন্ধ নাকি? এত দামি কাজ ভেঙে দিলি? তোর তো চাকরি গেল, এক্ষুনি পরিষ্কার কর এটা। যে বিজয় সিংহ একসময় এই শহরের সম্রাট ছিলেন, আজ তিনি শত শত মানুষের সামনে হাঁটু গেড়ে বসে কাঁচের টুকরো কুড়োচ্ছিলেন। তার চোখে জল ভরে এসেছিল, কিন্তু তিনি মাথা তুললেন না। তিনি চাননি নীলিমা তাকে এই অবস্থায় চিনুক। কিন্তু নীলিমা চিনে ফেলেছিলেন। নীলিমার মন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তারপর তার পুরনো ঘৃণা জেগে উঠল। দেখো একে, তিনি চিন্তা করলেন। এ সেই বিজয় সিংহ যে আমাকে আমার যোগ্যতা বুঝিয়েছিল। আজ সময় একে এর যোগ্যতা বুঝিয়ে দিল। এটাই কর্মফল। নীলিমা মাইক্রোফোন ছেড়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলেন। তার হাই হিলের শব্দ মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি সরাসরি বিজয়ের পাশে এসে দাঁড়ালেন। বিজয় কাঁপতে কাঁপতে কাঁচ কুড়োচ্ছিলেন। তার হাতে একটা কাঁচের টুকরো ফুটে রক্ত বের হতে লাগল। থামুন ম্যানেজার সাহেব, নীলিমার আওয়াজ ভেসে এলো। বিজয় মাথা তুললেন না। নীলিমা ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করলেন। মানুষের ভুল হয়েই থাকে, নীলিমা বিদ্রুপের সুরে বললেন। কিন্তু তার গলায় যন্ত্রণা আর রাগ দুটোই ছিল। এই গরিব লোকটাকে যেতে দিন, হয়তো টাকার খুব দরকার, তাই তো এমন জায়গায় কাজ করছে যেখানে ওর কোনো যোগ্যতাই নেই। বিজয়ের কানে সেই শব্দগুলো গলানোর সীসার মতো লাগল। যোগ্যতা, সেই একই শব্দ যা তিনি 5 বছর আগে নীলিমাকে বলেছিলেন। আজ নীলিমা তাকে সেটা ফিরিয়ে দিচ্ছেন। বিজয় ধীরে ধীরে তার রক্তমাখা হাতটা বাড়িয়ে দিলেন, কিন্তু নোটটা নিলেন না। তিনি নিজের পকেট থেকে একটা পুরনো ময়লা রুমাল বের করে মেঝেতে পড়ে থাকা জুস মুছতে লাগলেন। ম্যাম, বিজয় নিজের গলার স্বর বদলে ভারী গলায় বললেন, মালিকের ক্ষতি হয়েছে, পরিষ্কার করে দিই, না হলে মজুরি কেটে নেবে। তিনি নীলিমার দিকে চাইলেন না। তিনি চাননি নীলিমা তার চোখে সেই ভালোবাসাটা দেখে ফেলুক যা আজও জীবিত আছে। নীলিমা যদি সত্যিটা জানতে পারতেন তবে তার ঘৃণা জল হয়ে যেত। আর বিজয় চাননি নীলিমা একজন অপরাধী আর সর্বশান্ত মানুষের জন্য আবার দুঃখী হোক। ত্যাগ একেই বলে, যখন আপনি সামনের জনের দেওয়া অপমানও মুখ বুজে সহ্য করেন, যাতে তার ভ্রম না ভাঙে। নীলিমা তাকে একদৃষ্টে দেখতে থাকলেন। ম্যানেজারকে চিৎকার করে বললেন, একে বের করে দিন, ওর মুখ দেখে আমার অতিথিরা অস্বস্তি বোধ করছেন। বিজয় চুপচাপ উঠে দাঁড়ালেন। ম্যানেজারের সামনে মাথা নত করে বাইরের দিকে হাঁটা দিলেন। তার হাত দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু ব্যথাটা হচ্ছিল বুকে। নীলিমা তাকে যেতে দেখলেন। তার আজ জয়ের আনন্দ হওয়ার কথা, কিন্তু কেন জানি না তার মনে হলো তিনি আজ আবার পরাজিত হয়েছেন। বিজয় হোটেলের বাইরে এলেন। রাতের শীতল বাতাস বইছিল। তিনি নিজের ভেজা চোখ মুছে আকাশের দিকে চাইলেন। ভালো থেকো নীলিমা, তিনি বিড়বিড় করে বললেন। আজ তুমি আমাকে আমার আসল জায়গা মনে করিয়ে দিলে। ভালোই হলো, এখন তুমি আমাকে আরও বেশি ঘৃণা করবে। তোমার এই ঘৃণা তোমাকে আমার থেকে দূরে রাখবে, আর তুমি নিরাপদ থাকবে। তখনই হোটেলের গেটে একটা কালো গাড়ি এসে থামল। সেখান থেকে বিজয়ের সেই পুরনো আইনজীবী মিস্টার খুরানা নামলেন। খুরানার দৃষ্টি সেই ওয়েটারের পোশাকে রক্তমাখা বিজয়ের উপর পড়ল। খুরানার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিজয় স্যার! বিজয় আতঙ্কিত হয়ে ইশারায় তাকে চুপ করতে বললেন, কিন্তু খুরানা ছুটে তার কাছে এলেন। স্যার, আপনার এই অবস্থা, আর নীলিমা ম্যাম ভিতরে, তিনি কি আপনাকে দেখেছেন?
দেখেছেন, বিজয় ম্লান হাসিতে বললেন। চিনেছেনও এবং অপমানও করেছেন। আর আপনি তাকে সত্যিটা বললেন না? খুরানার চোখে জল এসে গেল। স্যার, 5 বছর হয়ে গেল। আপনি আপনার সমস্ত সম্পত্তি, নাম, সম্মান সব কুরবার করে দিলেন, যাতে তিনি নির্দোষ থাকেন। আপনি ওই 10 কোটির চেকটা, যেটা ভরণপোষণ হিসেবে দিয়েছিলেন, সেটা আসলে আপনার বেঁচে যাওয়ার শেষ সৎপথে উপার্জিত টাকা ছিল, যার পর আপনি রাস্তায় চলে এসেছিলেন। স্যার, বলে দিন তাকে, তিনি আপনার পায়ে আছড়ে পড়বেন। বিজয় খুরানার হাত চেপে ধরলেন। তোমাকে শপথ দিচ্ছি খুরানা, যদি তুমি নীলিমাকে ঘুণাক্ষরেও কিছু জানাও, ও এখন অনেক উঁচুতে আছে। ও যদি জানতে পারে ওর স্বামী একজন অপরাধী ছিল, যদিও মিথ্যে, এবং আজ একজন ওয়েটার, তবে দুনিয়া ওকেও নিচে টেনে নামাবে। আরও যদি জানতে পারে আমি এসব ওর জন্য করেছি, তবে ও নিজের সাফল্য ছেড়ে আমার কাছে চলে আসবে। এই নোংরা নর্দমায় আমি তাকে ফিরিয়ে আনতে পারি না। ওর ঘৃণা করাটাই বরং ভালো। বিজয় সেখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। খুরানা তার দিকে চেয়ে রইল, তারপর চাইল হোটেলের দিকে, যেখানে নীলিমা দাঁড়িয়েছিলেন। হে ভগবান, খুরানা বিড়বিড় করে বললেন, ভালোবাসা তো অনেক দেখেছি, কিন্তু এমন পাগলামি, এমন ত্যাগ আর কখনো দেখিনি। কিন্তু কাহিনী এখানে শেষ হয়নি। বিজয় জানতেন না যে সেই রাতে যখন তিনি কাঁচ কুড়োচ্ছিলেন, তখন তার কবজির পুরনো ঘড়িটি নীলিমার চোখে পড়ে গিয়েছিল। ঘড়িটি পুরনো হলেও বিজয়ের কাছে অমূল্য ছিল, কারণ এটি নীলিমার দেওয়া প্রথম উপহার, যা তিনি আজ পর্যন্ত বিক্রি করেননি। নীলিমা হোটেলের লবিতে দাঁড়িয়ে চিন্তা করছিলেন, সেই ঘড়ি, ওটা তো আমি ওকে দিয়েছিলাম। ও বলেছিল ওটা কখনো হাত থেকে খুলবে না, চাই দুনিয়া ওলটপালট হয়ে যাক। ও যদি এতটাই স্বার্থপর হতো, তবে এই সস্তা ঘড়িটা আজও কেন পড়ে আছে? নীলিমার মনে সন্দেহের একটা ছোট বীজ জন্ম নিল। আর সন্দেহ ভালোবাসার চেয়েও বেশি শক্তিশালী হয়। ও সত্যকে খুঁজে বের করেই ছাড়ে। নীলিমা রাও নিজের বিলাসবহুল মার্সিডিজের পিছনের আসনে বসেছিলেন, কিন্তু তার মন পড়েছিল সেই লবিতে। গাড়ি থামাও! নীলিমা হঠাৎ চিৎকার করে উঠলেন। চালক ঘাবড়ে গিয়ে ব্রেক চাপল। ম্যাম, কি হয়েছে? ফিরে চলো, ওবেরয় হোটেল, নীলিমা আদেশ দিলেন। তার গলা শুকিয়ে আসছিল। কিন্তু ম্যাম, অনুষ্ঠান তো শেষ, রাত 12টা বাজে। আমি বলেছি ফিরে চলো। নীলিমার গলায় সেই কঠোরতা ছিল, যা গত 5 বছরে তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে। গাড়ি ঘুরল। নীলিমা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে গ্যালারিতে একটা পুরনো ছবি খুঁজলেন। বিয়ের আগের ছবি। সেই ছবিতে বিজয়ের কবজিতে ঠিক ওই ঘড়িটাই ছিল, ডায়ালের উপর ঠিক ওই স্ক্র্যাচটা, যা নীলিমার হাত থেকে পড়ে গিয়ে হয়েছিল। নীলিমার হৃৎস্পন্দন হাতুড়ির মতো বাজতে লাগল। ও যদি বিজয় হয়, তবে ও ঘড়িটা কেন পড়ে আছে? ও তো বলেছিল আমার সব স্মৃতি ওর কাছে আবর্জনা। আর ও যদি বিজয়ই হয়, তবে ও ওয়েটার কেন? ওর কাছে তো কোটি কোটি টাকা থাকার কথা। সেই 10 কোটি টাকা কোথায় গেল? হোটেলে পৌঁছে নীলিমা সোজা ম্যানেজারের অফিসে ঢুকলেন। সেই ওয়েটার যার হাত থেকে কাঁচ ভেঙেছিল, ওর নাম কি? কোথায় থাকে ও? ম্যানেজার ঘাবড়ে গিয়ে বললেন, ম্যাম, ও তো দিনমজুর ছিল। রামু নাম বলেছিল। আমরা ওকে বের করে দিয়েছি। ওর আইডি কার্ড, ঠিকানা সব দাও। নীলিমা টেবিলে চাপড় মেরে চেঁচিয়ে উঠলেন। আধা ঘণ্টা পর নীলিমা যে ঠিকানায় পৌঁছালেন, সেটি কোনো পশ এলাকা নয়, বরং শিবাজীনগরের এক নোংরা স্ল্যামের কুঁড়েঘর ছিল। শিবাজীনগর স্ল্যাম, ঘর নম্বর 14। নীলিমা স্তম্ভিত হয়ে গেলেন। বিজয় সিংহ আর স্ল্যামের ঘর! নীলিমার দামি গাড়ি যখন সেই সরু গলিতে থামল, চারদিকে নর্দমার দুর্গন্ধ আর আবর্জনা। নীলিমা নাকে রুমাল চাপা দিলেন। লোহার মরিচা ধরা একটা দরজা আধ খোলা ছিল। ভিতর থেকে কাশির শব্দ আসছিল। ওই কাশি নীলিমা চিনে ফেললেন। এটি বিজয়েরই গলার আওয়াজ। দরজায় হালকা ধাক্কা দিতেই ভিতরে যা দেখলেন, তাতে নীলিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। 10 বাই 10 ফুট একটা ঘর, ছাদের পলেস্তারা খসে পড়ছে। এক কোণে পুরনো স্টোভ, আর মেঝেতে একফালি ছেঁড়া চাটাইয়ের ওপর বিজয় শুয়েছিলেন। যে বিজয় রেশমের চাদর ছাড়া ঘুমাতেন না, আজ তিনি নোংরা মেঝেতে শুয়ে, গায়ে ফুটো হয়ে যাওয়া একটা গেঞ্জি। যে হাতে কাঁচ ফুটেছিল, সেখানে একটা নোংরা কাপড় বাঁধা, যা দিয়ে আজও রক্ত ঝরছে। বিজয় জ্বরে তপ্ত হয়ে বিড়বিড় করছিলেন, খুরানা, নীলিমাকে কিছু বলো না, ওকে জানতে দিও না। নীলিমা নিজের মুখ চেপে ধরলেন, যাতে চিৎকার বেরিয়ে না আসে। তিনি বিজয়ের পাশে হাঁটু গেড়ে বসলেন। বিজয়! গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। বিজয় চোখ খুললেন, ঘোলাটে চাথে চেয়ে ভাবলেন তিনি স্বপ্ন দেখছেন। তুমি আবার এসেছ? বিজয় এক দুর্বল হাসিতে বললেন, আজ খুব বকা দিলে তুমি। ভালো লাগলো, অন্তত কথা তো বললে। এবার যাও, এই জায়গা তোমার যোগ্য নয়। আমার স্বপ্নেও তুমি এই নোংরা মেঝেতে থেকো না নীলিমা। নীলিমার চোখের জল বাঁধ ভাঙল। তিনি বিজয়ের কপালে হাত রাখলেন।
শরীর আগুনের মতো পুড়ছে। বিজয় জ্বরের ঘোরেই তার কবজি চেপে ধরলেন। টাকা টাকা নিয়ে নাও নীলিমা, 10 কোটি কি কম হয়েছে? আমি আরও উপার্জন করব, আমি রক্ত বিক্রি করব, কিডনি বিক্রি করব, কিন্তু তোমার ওপর আঁচ আসতে দেব না। ইডির লোকেরা আসছে, তুমি স্বাক্ষর করে দাও। নীলিমার বুক ফেটে যাচ্ছিল। ও আজও 5 বছর আগের সেই বিভীষিকার মধ্যে বেঁচে আছে। বিজয়, বিজয় সচেতন হয়ে ওঠো, আমি সত্যি এখানে এসেছি। বিজয়ের চোখে একটু চনমনে ভাব ফিরল। তিনি অবাক হয়ে যেয়ে উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু দুর্বলতায় পড়ে গেলেন। তুমি এখানে কেন? চলে যাও। কে বলেছে তোমাকে? খুড়ানা, আমি ওকে মেরে ফেলব। চুপ করো। নীলিমা তাকে আলিঙ্গন করলেন। তুমি কোথাও যাবে না, আমাকে সব সত্যি জানতে হবে বিজয়। ওই 10 কোটি কোত্থেকে এসেছিল? তুমি কেন এখানে? আমাকে বিবাহ বিচ্ছেদ কেন দিলে? আমার চোখের দিকে চেয়ে সত্যি বলো। বিজয় মুখ ফিরিয়ে নিলেন। কারণ আমি একজন প্রতারক, আমি জালিয়াতি করেছি। মিথ্যে! নীলিমা চেঁচিয়ে উঠলেন। তিনি বিজয়ের কবজি তুলে ধরলেন। এই ঘড়িটা, যদি আমাকে ঘৃণা করতে তবে এই ঘড়ি আজও হাতে থাকত না। যদি স্বার্থপর হতে তবে আজ এই নর্দমার ধারে মরতে বসতে না। আমি কাঁচের প্রাসাদের বিজয়কে চিনতাম, কিন্তু আজ এই ভাঙা কুড়ে ঘরে আমি একটা হীরা দেখতে পাচ্ছি। তখনই দরজায় আইনজীবী খুড়ানার ছায়া দেখা গেল। স্যার, আর নয়, এই নাটক এবার বন্ধ করতে হবে। খুড়ানা ভারী গলায় বললেন। বিজয় ধমকে উঠলেন। খুড়ানা, খবরদার! কিন্তু খুড়ানা আজ থামলেন না। 5 বছর ধরে আমি নিজেকে অপরাধী ভাবছি। আপনি এখানে একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন, আর ওদিকে ম্যাডাম আপনাকে অভিশাপ দিচ্ছেন। আজ আমি সত্যিটা বলবই। খুড়ানা ফাইল বের করলেন। ম্যাম, এই ফাইলটা পড়ুন। এই সত্যিটা লোকানোর জন্যই বিজয় স্যার নিজের জীবন ছাই করে দিয়েছেন। নীলিমা কাঁপতে কাঁপতে ফাইলটা খুললেন। সেখানে সব প্রমাণ ছিল। কোম্পানিতে জালিয়াতি বিজয় করেননি, তার অংশীদার করেছিল, কিন্তু সব দায় নীলিমার ওপর চাপানোর ব্যবস্থা করা হয়েছিল। বিজয়ের কাছে দুটো পথ ছিল, হয় নিজে রক্ষা পাবেন আর নীলিমাকে কারাগারে যেতে দেবেন, অথবা সব দোষ নিজের কাঁধে নেবেন। খুড়ানা বললেন, ম্যাম, ওই 10 কোটি টাকা কালো টাকা ছিল না। বিজয় স্যার তার পৈতৃক বাড়ি, মায়ের গয়না আর নিজের জমানো শেষ টাকাগুলো এক রাতে নগদে পরিণত করেছিলেন। নিজে রিক্ত হয়ে কারাগারে গিয়েছিলেন যাতে আপনি রাজকীয়ভাবে থাকতে পারেন। কারাগার থেকে ফেরার পর তাকে কেউ চাকরি দেয়নি, তাই তিনি কখনো কুলি, কখনো চালক, আবার কখনো ওয়েটার হয়েছেন। নীলিমা পাথরের মূর্তির মতো বসে রইলেন। 5 বছর ধরে তিনি এই লোকটিকে অভিশাপ দিয়েছেন, আর এই লোকটি তিলে তিলে মরেছেন যাতে নীলিমা শান্তিতে নিঃশ্বাস নিতে পারেন। যেটাকে নীলিমা অপমান ভেবেছিলেন, সেটা ত্যাগের সীমা ছাড়িয়ে যাওয়া এক আত্মবলিদান ছিল। কেন করলে এমন বিজয়? নীলিমা ফুঁপিয়ে উঠলেন। বিজয় ম্লান চোখে চাইলেন। কারণ ভালোবাসার অর্থ শুধু সাথে থাকা নয় নীলিমা, ভালোবাসার অর্থ হল প্রিয়জনকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করা। তুমি কাঁচের পুতুল ছিলে, কারাগারের এক রাতও সহ্য করতে পারতে না। তোমার শিল্প, তোমার সরলতা সব মরে যেত। আমি পাথর, আমি সব সহ্য করতে পারতাম। আজ দেখো তুমি সফল, তুমি বেঁচে আছো। আমার চুক্তিটা খারাপ ছিল না। যাগ্যে এমন সাফল্য! নীলিমা চিৎকার করে বিজয়ের বুকে ঝাঁপিয়ে পড়লেন। তার দামি শাড়ি কাদামাখা মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল, কিন্তু তার খেয়াল ছিল না। তুমি আমাকে এক জীবন্ত লাশ বানিয়ে দিয়েছিলে বিজয়, তোমাকে ছাড়া সেই প্রাসাদও আমার কাছে গোরস্থান মনে হয়। বিজয়ের হাত কাঁপতে কাঁপতে নীলিমার মাথায় হাত রাখল। 5 বছর পর তার আত্মা সেই শান্তি খুঁজে পেল। আমাকে ক্ষমা করে দাও নীলিমা, বিজয় ভাঙা গলায় বললেন। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না, নীলিমা তার মুখটা নিজের হাতের মুঠোয় নিলেন। আর কোনো কষ্ট নেই, আর কোনো মিথ্যে নেই। চলো বাড়ি যাই। আমার কোনো বাড়ি নেই নীলিমা, বিজয় তিতকুটে গলায় বললেন। আমি একজন প্রাক্তন কয়েদি, তোমার দুনিয়ায় আমার জায়গা নেই। লোকে থুতু ফেলবে তোমার উপর। নীলিমা উঠে দাঁড়ালেন, চোখ মুছলেন। খুড়ানাজি, কাল সকালে প্রেস কনফারেন্স ডাকুন, দুনিয়াকে সত্যিটা জানাব। আর দুনিয়া যদি আমার স্বামীকে মেনে না নেয় তবে আমি সেই দুনিয়া কিনে নেব, অথবা পুড়িয়ে দেব। কিন্তু বিজয় সিং এখানে আর এক পলক থাকবে না। 1 বছর পর মুসুরির পাহাড়ের শীতল বাতাস আর দেবদারু গাছের সুবাস। একটা সুন্দর কাঠের বাড়ি, বাইরে একটা বোর্ড ঝুলছে, সিং রিপেয়ার ওয়ার্কস। বিজয় এখন সাধারণ পোশাকে একটা পুরনো জিপের ইঞ্জিন ঠিক করছেন, মুখে গ্রিজ মাখা, কিন্তু তিনি আজ খুব সুখী। তার জীবনের সব দুশ্চিন্তা মুছে গেছে। তিনি এখন আর কোটিপতি নন, কিন্তু তিনি শান্তিতে ধনী। নীলিমা ভিতর থেকে চা নিয়ে এলেন। তার অ্যাপ্রনে রঙের ছিটে লেগে আছে।
বিরতি নিন মিস্টার মেকানিক, নীলিমা হাসি মুখে বললেন। দুজনে বেঞ্চে বসলেন। সামনে হিমালয়ের সোনালি শৃঙ্গগুলো ঝকঝক করছিল। বিজয় নীলিমার হাত নিজের হাতে নিলেন। নীলিমা, তিনি বললেন, মাঝে মাঝে মনে হয় ওই 5 বছরের বনবাস খুব দরকার ছিল। কেন? কারণ ওটা না হলে আমরা কখনোই জানতে পারতাম না যে আমরা একে অপরকে সম্পদের জন্য নয়, হৃদয়ের জন্য ভালোবাসি। সেই কাঁচের প্রাসাদে আমরা হারিয়ে গিয়েছিলাম। এই পাহাড় আমাদের আবার ফিরিয়ে দিল। নীলিমা বিজয়ের কাঁধে মাথা রাখলেন। প্রাসাদ কাঁচের হোক বা ইটের, ঘর তো মানুষ দিয়ে তৈরি হয়, আর আমার ঘর হলো তুমি। সূর্য ডুবছিল। তারা অনেক কিছু হারিয়েছিলেন, টাকা, পয়সা, যৌবনের মূল্যবান 5টি বছর। কিন্তু তারা এমন কিছু ফিরে পেয়েছিলেন যা খুব ভাগ্যবানেরাই পায়। এমন এক সাথী যে ঝড়ের মধ্যেও প্রদীপের মতো জ্বলে থাকে। বিসর্জন তাদের ভেঙে দেয়নি, বরং আরও শক্তিশালী করে জুড়ে দিয়েছে।